লালন ফকিরকে নিয়ে লেখা কথাসাহিত্যিক শওকত ওসমানের একটি গল্প, দুই মুসাফির। শওকত ওসমান। গ্রীষ্মের দুপুর প্রায় শেষ। অরহর খেতে ছায়া পড়ছে ক্রমশ দীর্ঘতর। কুষ্টিয়া জেলা বোর্ডের সড়ক পথে একজন পথিক হাঁটছিলেন। পরনে গেরুয়া তহবন্ধ, গায়ে গেরুয়া আলখেল্লা, লম্বাটে মুখ বোঝাই সাদা দাড়ি, হাতে একটা একতারা। পথিক ঘর্মক্লান্ত, তবু দুই চোখ পথের ওপর নয়, পথের দুধারে। গ্রীষ্মের দাবদাহ সব পুড়িয়ে দিয়ে গেছে। এই রুক্ষতা সৌন্দর্য বৈরাগীর মনের রঙের মতো। পথিক তাই চেয়ে দেখছেন আর হাঁটছেন। মাঝে মধ্যে একতারায় হঠাৎ আঙুল অজান্তেই গিয়ে পড়ে। টুং টাং আওয়াজ রৌদ্রের বিভাগী সুরে মিশে যাচ্ছে, তা নিতান্ত অজান্তেই। নচেত পথিকের মন একতারা সুরে নয়, বহির্বিশ্বের ফ্রেমে আবদ্ধ। মাঝে মধ্যে ছায়াবতী গাছ পড়ে, কিন্তু মুসাফির থামে না। 3 মাইল দূরে গঞ্জ দেখা যায়, সেখানেই হয়তো তার গন্তব্য। পেছনে আর একজন হাঁটছেন, একটু দ্রুত। তার ইচ্ছে অগ্রগামী পথিকের সঙ্গ ধরা। ডাক দিয়ে হয়তো চলা থামানো যায়, কিন্তু এ মুসাফির অত দূরে গায়ে পড়া ভাব দেখাতে রাজি নন। তাছাড়া এই মহাজনের চেহারায় রুক্ষ কাঠিন্যের ছাপ স্পষ্ট। তার কালো গুড়াসি ও সুঠাম ললাটপূর্ণ দুই বাহুর মধ্যে মুখটি বেশ চওড়া, চোখ গোল ভাটার মতো। দেখলেই মনে হয় এই মানুষ তুকম দিতে অভ্যস্ত, তামিলে নয়। কিন্তু তিনি হাঁটছেন জোড়পা। অগ্রগামী পথিককে ধরা উচিত। পথ চলার ক্লান্তি দূর করতে সঙ্গীর মতো আর কিছুই নেই। দ্বিতীয় পথিক জোরে হাঁটতে লাগলেন, ফলে ঘাম ঝরে তার শরীর থেকে। মুখে অসহায়তি একটা ছাপ পড়ে, কিন্তু তবু সংকল্প টলে না। কাছাকাছি এসে দ্বিতীয় পথিক ডাক দিলেন, ও ভাই। আগের পথিক এবার পেছনে তাকান। অন্য মানুষ দেখে মুখে অভিনন্দনের হাসি। থামলেন প্রথম পথিক, পেছনে ফিরে বললেন, আমাকে ডাকছেন ভাই? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন দিকে যাচ্ছেন? ওই গঞ্জে। বেশ বেশ, আমিও যাব। বেশ ভালোই হলো, চলুন একসঙ্গে, কথাবার্তায় যাওয়া যাবে। দুজনে এগোতে থাকেন। এবার কিন্তু দুজনেরই পদক্ষেপ শ্লথ। সঙ্গী পেলে পথের দূরত্ব আর ভীতিজনক থাকে না, তাই হয়তো তারা ধীরে ধীরে হাঁটতে লাগলেন, দুজনে পাশাপাশি। দাড়ি শোভিত পথিকের দৃষ্টি বাইরের দিকে। গুদারি মুসাফির কিন্তু সঙ্গীর দিকে বারবার তাকাচ্ছেন। গ্রীষ্মে দিগন্ত আলোর তীব্রতায় মুহ্যমান, সেই রূপ সবসময় পাওয়া যায় না। দ্বিতীয় মুসাফির সেদিকে তাকিয়ে সঙ্গীর চোখের দৃষ্টি কোথায় মিশেছে দেখতে চান। সেই দৃষ্টি দিগন্ত অভিমুখী। দ্বিতীয় মুসাফির তাই কয়েকবার দূরে তাকিয়ে আবার সঙ্গীর অবয়বের দিকে লক্ষ্য করলেন। অপরজন নির্বিকার। এই নিস্তব্ধতা দ্বিতীয় পথিকের কাছে অসহ্য লাগে। কথায় বন্ধন না এলে আর বন্ধ কি? গুমট দূর করতে তিনি বেশ উঁচু আওয়াজেই বলেন, ভাই, আপনি কি গান করেন? সদ্য চমক ভাঙা প্রথম আনমনা মুসাফির সুধান। কি ভাই, আমাকে কিছু বলছিলেন? জি, কি বলুন। আপনি কি গান করেন? জি, করি। তবে একটা গান করুন না, যদি আপনার অসুবিধা না হয়। না, অসুবিধার কি আছে? তাহলে শুনুন। গেরুয়া বসন পথিক একতারা সাজ ঠিক করে নিলেন, তারপর গান ধরলেন। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর লেগেছে, 6 জনাতে শীত কাটিছে, চোরি করে 1 জনা। দেহের মাঝে বাগান আছে, নানা জাতি ফুল ফুটেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, কেবল লালনের প্রাণ মাতল না। নির্জন মাঠ সুরের ঝর্ণা ধারা থেকে পানীয় ঠোঁটে তৃষ্ণা মেটায়। দাবদাহ দূরে সরে যায়। সুরের মোড়কে পৃথিবী যেন শরণার্থী। কখন গান থেমে যায় কেউ লক্ষ্য করেনি, কারণ পথের সঙ্গে পায়ের হদিশ ঠিক ছিল যে। দ্বিতীয় পথিক এই রেশে আঘাত দিলেন। আহ, চমৎকার গান! গান তো আপনি দেখছি। জি, চমৎকার আপনার গান। জি, এ আর কি। না না, সত্যি সুন্দর গলা আপনার। আমি এ গান আর কখনো শুনি নাই।
কখনো শোনেননি? না। বেশ, দুজনের মধ্যে আর কোনো বাক্যালাপ হলো না। তাড়াতাড়ি পথ শেষ করাই তাদের এখন লক্ষ্য। মাঠ শেষ হয়ে গেল। তারা দুইজনে এখন লোকালয়ের মধ্যে এসে পড়েছেন। গাছগাছালির মাঝখানে খড়বাড়ি, টিনের ঘর, কৃচিত ইমারত দেখা যাচ্ছে। সড়কের দুপাশে এখানে বহু গাছের সারি। দু একজন পথিক যে যেমন নিজের মতো চলে যাচ্ছে, এদের দিকে কেউ কিন্তু তাকাচ্ছে না। তবু মানুষের সঙ্গ পাওয়া গেল। প্রথম মুসাফির ভাবলেন, তারা আবার একটা জায়গায় এসে পড়েছেন। এখানে সড়কের দুপাশ ফাঁকা, তারপরই অবস্থাপন্ন গৃহস্থের ভিটে, পুকুর পুষ্করিণী, এক জায়গায় জড়াজড়ি করা কয়েকটা ইমারত দেখা গেল, বেশ বড় বাগানের ফলের গাছের সারির ভেতর দিয়ে। দ্বিতীয় পথিকের সেদিকে চোখ পড়া মাত্র তিনি বৈরাগী পথিকের হাত ধরে টান দিলেন আর বললেন, একটু জলদি আসুন, ওই আমার ঘর দেখা যাচ্ছে, ওই আমার বাগান, এই চারিদিকে যত জমি জিরাত সব আমার। চলুন চলুন, আপনাকে ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, ওখান থেকে যে ডাব খাওয়াবো, 7 দিনের পিয়াস মরে যাবে। প্রথম মুসাফির আর জবাব দেওয়ার অবসর পান না। দ্বিতীয় পথিকের মুঠির মধ্যে তার হাত বাঁধা, দ্রুত হাঁটতে তাই বাধ্য হচ্ছেন। দুইজনে এসে একটা পাকা শান বাঁধানো দিঘির ধারে এসে থামলেন। পারে শত শত নারকেল গাছ। দ্বিতীয় পথিক বললেন, এখানে বসুন, এই কামিনী গাছের ছায়ার নিচে বসুন, আমি ডাবের বন্দোবস্ত করি, এইসব আমার। এই দিঘি, আমবাগান, ওই ইমারত আর ওপাশে মাঠে চোখ যদূর যায় সমস্ত আবাদি জমি আমার। আর এই যে পথিকের কথা সমাপ্ত হয় না, এরা লক্ষ্য করেননি শানবাদা ঘাটের একপাশে দুটো নারকেল গাছের আড়ালে আরেকজন বেশ মোটা তেজিয়ান গোববান ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি হঠাৎ বেরিয়ে এলেন, একদম দুজনের মুখোমুখি। উভয়ের সারা বদনে দৃষ্টি বুলিয়ে তিনি দ্বিতীয় পথিকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলছিলেন? এই আমবাগান ইমারত সব আমার। আপনার নাম কি? সোভান জোয়ারদার। ওই ব্যক্তি একচোট হো হো শব্দে খুব হেসে নিলেন। তারপর বেশ রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করলেন, জোয়ারদার? বাপের নামটা ঠিক মনে আছে তো? নিশ্চয়ই আছে, গোলাম রহমান জোয়ারদার। লোকটা আবার হাসতে লাগলেন, কিন্তু এবার হাসি হঠাৎ থামিয়ে বেশ তিরিক্ষি মেজাজে বললেন, আপনার মাথা ঠিক আছে তো? বিস্ময়ে দ্বিতীয় মুসাফির পাল্টা প্রশ্ন করলেন, কেন? মাথা ঠিক আছে বলে তো মনে হয় না। জোয়ারদার বলে এই গায়ে কোনো গাধা পর্যন্ত নেই, মানুষ তো দূরের কথা। মিথ্যে কথা, এসব আমার, সব আমার। তুমি কে হে? মুখ সামলে ভদ্রলোকের মতো কথা বলো। আপনি থেকে তুমি? আমার নাম সোলেমান মল্লিক। এইসব জমি জিরাত ইমারত কোঠা যা কিছু দেখছো সব আমার। এসব আমার? চুপ, চোর জোচ্চোর কোথাকার। কি আমার জিনিস আর আমি চোর জোচ্চোর? যা বেটা, এখনো তোর গায়ে হাত তুলিনি, তোর বাপের নসিব। যা মানে মানে পালা, না হলে জুতা খাবি, আবার পুলিশের হাত করা পর্যন্ত উঠতে হবে। তুমি ঝুট কথা বলছো। দ্বিতীয় মুসাফিরের মুখ থেকে এই প্রশ্ন বেরোনো মাত্র ওই লোকটা এক থাপ্পড় তুলে এগিয়ে এলো। এবার প্রথম মুসাফির মাঝখানে দাঁড়িয়ে গেলেন। তার সৌম্য মুখের দিকে চেয়ে সোবান মল্লিক হাত নামিয়ে নিল। দ্বিতীয় পথিকতা জোয়ারদার চিৎকার করে ওঠে, না, এই জমি সব আমার, জায়গা আমার। মল্লিক আবার থাপ্পড় তুলে শাসায় মাঝখানে প্রথম মুসাফির। এই গোলমাল শুনে কয়েকজন লাঠি নিয়ে ছুটে এলো। একজন বলল, বড়মিয়া সাহেব, আপনার গলা শুনে ছুটে এলাম, কি ব্যাপার? আঙুল বাড়িয়ে মল্লিক জবাব দিল, ওই ফকিরের পেছনে ওই যে দাঁড়িয়ে আছে, জোয়ারদার না ফোয়ারদার, নাম কেউ এলাকায় কোনোদিনও শোনেইনি। বেটা বলে এসব জমি জায়গা বাগান দিঘি নাকি ওর। বেটা স্পর্ধা দেখো, একবার হুকুম দিন না, মাথাটা একদম বাইন মাছ ছেঁচা করে দিই। সমস্যার মধ্যে অন্যান্য আদেশ প্রার্থনার বলি তলিয়ে গেল। জোয়ারদার তখন অবস্থার আঁচ পেয়ে আর মুখ খুললেন না। মুখ খুললেন ফকির নামে সম্মোধিত প্রথম মুসাফির। তিনি বললেন, ভাই, ইনি আমার সঙ্গী। আপনাদের জমি জিরাতের মামলা, সেটা আদালতে ইনসাফ হতে পারে, ও নিয়ে বিবাদ ভালো নয়। ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের একটি গান শুনিয়ে দিই। মল্লিক শান্ত হয়ে এসেছে এই প্রস্তাবে। বলল, জনাব ফকির সাহেব, একটা ডাব খেয়ে নিন, আপনি ক্লান্ত, বেশ বোঝা যাচ্ছে, পরে গান করুন। না ভাই, আমি ক্লান্ত নই, আমারও তো বুক পিপাস ঘন ঘন লাগে না, তবে বসুন। না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই গাইতে আনন্দ পাই। গান শুরু হলো। মানুষ রে দেখ রে ভাই, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি এই বর্তমানে, মলে পাবো বেহেস্তা খানা, তা শুনে আর মন মানে না। লালন কয় বাকির লোভে নগদ পাওনা কে ছেড়েছে এই ভুবনে। পরন্ত দুপুর, রৌদ্রে রিমঝিম উত্তাপ, সুরের মোচড়ে মূর্ঘনার সঙ্গ বিলাসী বায়ু তরঙ্গ সকলের বক্ষ সৈকতে সুরা বেশে বারবার আছড়ে পড়ছে। অনেক লোক জমেছে,
এই অবসরে সুরের ইন্দ্রজালে কাজ ফেলে এসেছে কতজন, ছোটখাটো জমায়েত পাড়ের ওপর, স্তম্ভিত শ্রোতা দল। সোলেমান মল্লিক গান থামার পর জিজ্ঞেস করে, জনাব, আমার বেয়াদবি মাফ করবেন, আপনার নামটা? আমার নাম লালন ফকির। কুষ্টিয়ার লালন ফকির? হ্যাঁ ভাই। গ্রামের জমায়েত লোকদের মধ্যে গুঞ্জন ওঠে। একজন চিৎকার দিয়ে গ্রামের দিকে ছুটতে লাগলো, ওরে কে কোথায় আছিস, লালন ফকির ফিরে এসেছেন, ওরে আয়, গান শুনবি, আয়, চোখ সার্থক করবি, আয় আয়। বিলম্ব আর হয় না, দলে দলে লোক ছুটতে লাগলো। ফকির বিস্মিত। একজন এগিয়ে এসে বলল, জনাব, দাদা পরদাদার কাছে আপনার নাম শুনেছি বহুত, গানও শুনেছি, আপনাকে ছেড়ে দেব না, এখানে জায়গা কম, চলুন 10 মিনিটের পথ গঞ্জ চত্বরে হাজার হাজার লোক ধরে, সেখানে আপনাকে যেতে হবে, চলুন। ফকির এইটুকু উচ্চারণ করেন মাত্র, তারপরেই কয়েকজন তাকে কাঁধে তুলে নিল। ফকিরকে পায়ে হাঁটতে দেওয়া যাবে না, তার হাজার অনুরোধ আর কেউ কানে নেয় না। ছোট জনস্রোত নানা দিক থেকে ছুটে আসছে। লালন ফকির বললেন, আমার সঙ্গী যেন হারিয়ে না যান। এতক্ষণে জোয়ারদারের দিকে সকলে চোখ পড়ে, তিনি ফকিরের পাশেই আছেন। হাজার হাজার জনতা গ্রামান্তর থেকে এসে ছুটেছে। সকলের মুখে মুখে সেই অপূর্ব কাহিনীর গুঞ্জন, কবি লালন ফকির আবার পৃথিবীতে ফিরে এসেছেন। লোকারণ্য বিস্তৃত হতে থাকে গঞ্জের চত্বরে চতুর্দিকে। মাঝখানে গানের আসর, গেরুয়া বসন কবির কণ্ঠ একতারা নিনাদিত। অভিনয় সহকারে বাউল ফকির মেতে উঠেছেন। স্তব্ধ জনতা, নির্বাক পৃথিবী। সুর আর সুধার পার্থক্য কতটুকু? জোয়ারদার বললেন, কবি। লালন বললেন, কি ভাই? জোয়ারদার, আমি ভেবেছিলাম আজ রাত্রি কেন, বহু রাত্রি তোমাকে বন্দি থাকতে হবে এখানে। লালন, তা তো থাকার জো নেই, আমি বলে এসেছি ইহলোকে একদিন থাকবো, আজ ভোরেই নিজের ঠিকানায় পৌঁছবো, বাইরে আসার নাম করে চলে এলাম। ওই শুকতারা উঠছে, চলো বাতাসে মিলিয়ে যাই। জোয়ারদার, আমিও তো একদিনের ছুটি নিয়ে পৃথিবী দেখতে এসেছিলাম। লালন, কি দেখলে? জোয়ারদার, আমাকে তো কেউই চেনে না, নাম পর্যন্ত জানে না। লালন, আর কি দেখলে? জোয়ারদার, আর কিছু না। লালন, যুগে যুগে তোমাদের এই আর এক দোষ। জোয়ারদার, কি? লালন, দেখলে না কিছু? জোয়ারদার, কি দেখলে? লালন, দেখলে না একদিন তোমার কত কি কত কে ছিল, আমার কিছুই ছিল না। আজ আমার সব আছে, অথচ তোমার কিছুই নেই।